সংবাদ শিরোনামে অনুষ্ঠানে আজকে সংবাদ বিশ্লেষণে অতিথি আছেন চৌধুরী মঞ্জুর রউফ। বুলবুল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। চৌধুরী মঞ্জুর রউফ বলতেই কিন্তু সাথে সাথে বুলবুলের কথাটা চলে আসে, কারণ এই নামটা আমাদের কাছে বেশি কমন। আপনাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব। প্রিয় দর্শক, যথারীতি আজকে অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। আর অনেক পাবলিকেশন 38/খ তাজমহল মার্কেট, বাংলা বাজার, ঢাকা এর সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অর্থাৎ প্রোপাইটর মহতাবউদ্দিন মেননকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। প্রিয় দর্শক, আজকেও আমাদের স্টুডিওতে যে পত্রিকাগুলো আসছে, আমাদের সময় জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় দৈনিক, জালালাবাদ। আমি পত্রিকার শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার, আজ শনিবার 8 আগস্ট 2026 ইংরেজি, 24 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 24 সফর 1448 হিজরি। আজ সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিট, সূর্য অস্ত যাবে 6টা 36 মিনিটে। শুরু করছি পত্রিকা পড়া। আমাদের সময় জাতীয় পত্রিকা। শিল্প কলকারখানায় স্থবিরতা, বাজার হারানোর শঙ্কা। খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। তীব্র গ্যাস সংকট, উৎপাদন কমছে 40 থেকে 70%, 2 শতাধিক পোশাক কারখানা বন্ধ। গ্যাস সংকটে উৎপাদন কমায়, রপ্তানি নেতিবাচক প্রভাব পড়েছে। গেল 15 দিনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা কঠিন হবে। সর্বাত্মক প্রভাব পড়েছে তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক, স্টিল, সিমেন্ট, কাঁচ, কাগজ, রাসায়নিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে। কমবে রপ্তানি, ঝুঁকিতে কর্মসংস্থান। সব মিলিয়ে কিন্তু একটা নেতিবাচক খবর তুলে ধরা হয়েছে এখানে। আরো খবর, দলাদলিতে পুলিশের অস্থিরতা। সরকারের 6 মাস, মন্ত্রিসভায় আসতে পারে রদবদল, আশা উৎকণ্ঠার দোলাচল। 6 মাসে 17 বছরের জঞ্জাল সরানো সম্ভব নয়, ডক্টর মহিবুল্লাহ। বিশিষ্টজন, মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভা সংযোজন বিয়োজন হতে পারে, মন্ত্রিসভার পরিবর্তন এক ধরনের নিয়ম বলা যেতে পারে, নজরুল ইসলাম খান। বিশেষ ব্যক্তিদের মন্তব্য। ছুটির দিনেও ক্রয় কমিটির বৈঠক, এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন। প্রশাসনে দক্ষ ও বিশ্বস্ত কর্মকর্তা খুঁজছে সরকার। পতিত সরকারের সুবিধাভোগী কর্মকর্তা বেশি, চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে চলছে আলোচনা। ইতালিতে আটকে পড়ে গেল বিমানের ফ্লাইট, আন্তর্জাতিক খবর। 2 জেলায় দুর্ঘটনার প্রাণ গেল 18 জনের। মর্মান্তিক দুর্ঘটনায় গতকাল সিলেটে ওসমানী নগরীতে 9 জনের মৃত্যু হয়েছে, সে খবরটি আমরা জেনেছি। এবং 2 জেলায় দুর্ঘটনার গেল 18 জন, আরো 9 জনের মৃত্যুর সংবাদ আছে। বাবা মা বেঁচে রইলেন, চলে গেল ছোট জাইফা। মা বাবার সামনেই ছোট শিশুর মৃত্যু, অত্যন্ত করুণ, বেদনাদায়ক। একটু তুরস্ক, সৌদি ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি সই। এটাও আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্য সংঘাত, ট্রাম্পকে কোণঠাসা করার পরিকল্পনা ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে। ট্রাম্পের এক বক্তব্য, ইরানের আর এক ধরনের বক্তব্য এখন শোনা যাচ্ছে। গ্রিস উপকূলে 2 শতাধিক অভিবাসী উদ্ধার। একদিনে হাসপাতালে ভর্তি 294 জন, ডেঙ্গু প্রকোপ। 24 ঘন্টায় আরো 3 শিশুর মৃত্যু। বুলবুল, আমি শেষ পৃষ্ঠাটা পড়বো, তারপর আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা আমাদের সময়ে প্রথম পৃষ্ঠা শেষ করে শেষ পৃষ্ঠায় আমরা চোখ রাখছি এখন। স্বাভাবিক জীবনের ফেরানোর হাসপাতালে নিজেই ঢুকছে। হাসপাতালকেই নিজেই ঢুকছে বলা, নিজেই ঢুকছে। পাবনা মানসিক হাসপাতালের কথা বলা হচ্ছে এখানে। শয্যা সংখ্যা বাড়লেও বাড়ে না জনবল, সুযোগ সুবিধা। 30 বছর আগে 200 শয্যার জনবল দিয়ে চলছে 500 শয্যার রোগীর হাসপাতালে। বেহাল অবস্থা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এরকম। চিকিৎসকের অর্ধেক পদে শূন্য, মিলছে না প্রয়োজনীয় ঔষধ। সেই পাবনার একমাত্র মানসিক হাসপাতালে বলা যায় বাংলাদেশে এটার এই অবস্থা।
সরকারকে থাকতে দেবে না, এটা ফ্যাসিবাদীর ভাষা। মির্জা ফখরুল। প্রতীকী কবরের সামনে অশ্রুসিক্ত দর্শনার্থী, ভোগান্তির মধ্যেও দর্শনার্থী ঢল, ইতিহাস ছুঁতে আর কয়েক অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা সময়সূচির পরিবর্তন। আরো খবর, গণমাধ্যমকে স্বার্থ রক্ষার কাজ করছে সরকার। সৌদি আরবের সঙ্গে নতুন বিমান চলাচল চুক্তি স্বাক্ষর, সপ্তাহে চলবে 85টি ফ্লাইট, কমবে প্রবাসীদের ভোগান্তি ও টিকিটের দাম কমার আশাটা বিশেষ করে যারা যাত্রী তাদের জন্য একটা সুখবরই বলা যেতে পারে। রাজধানীর সবজি বাজারে ফিরছে স্বস্তি, আসার খবর। চট্টগ্রামের চড়া বাজারে নতুন চাপ মুরগি ও ডিমে, সবজি কমছে, এদিকে স্বস্তি, অন্যদিকে মুরগি এবং ডিমের অবস্থা ভালো না। চলন্ত গাড়ি থেকে গুলি, বিএনপি নেতাকে এক নারী পথচারী আহত। বিল্লাল হত্যার বিএনপি নেতা হাবিব গ্রেপ্তার। রাজধানীর মৌচাকের যে ঘটনা ঘটল তার একটি খবর এসছে। দিল্লির প্রতিক্রিয়া, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। বিবৃতিতে জামাতের প্রত্যাশা, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। খানা খন্দের জালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ফের পুলিশের চেষ্টা, রুখে দিল বিজেপি। এই ছিল মোটামুটি খবর, বিভিন্ন ধরনের খবর দিয়ে সাইছে। বিশেষ করে দুঃখজনক খবরটা আমাদের যে আছে সড়ক দুর্ঘটনায় 2 জেলায় 2 প্রাণ হারিয়েছে 18 জন, এর মধ্যে সিলেটের ওসমানী নগরে। এটা নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ মিলন ভাই। আজকে আমরা যে পত্রিকার হেডিংস এই খবরটা গণমাধ্যমে আমরা দেখেছি, টেলিভিশন দেখেছি, তারপর পত্রিকায় যখন এই ব্যাপারে খুব একটু মেসেজ কি দিতে পারেন? 2 জেলায় দুর্ঘটনায় প্রাণ গেল 18 জনের। আসলে আমাদের সময়টা এমন, এখন না, আমরা শুনতে শুনতে এই হৃদয় বিদারক ঘটনাগুলো, বিশেষ করে বাসগুলোর বেপরোয়া, যাত্রীবাহী বাসগুলোর যে বেপরোয়া, যে চালকদের যে বেপরোয়া গতি এবং ওভারটেকিং এর যে অবস্থা, গতির সাথে সাথে ওভারটেকিং যেটা আমি নিজেও এটা দেখেছি গতকাল রাতে, টেলিভিশনও দেখলাম যে ওভারটেক করতে গিয়ে মূলত এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। এখানে বলার আমি মনে করি যে ব্যক্তিগত কিছু নাই, কারণ প্রচারণা এই বিআরটিএর থেকে বিভিন্ন রকম প্রচারণা চালানো হচ্ছে। মানুষের ভিতরে যে কনসাসনেস, এইগুলো তৈরি হওয়ার একটা ব্যাপার, বিশেষ করে চালক এবং বিআরটিএর যারা আছে কর্তৃপক্ষ, রোডস অ্যান্ড হাইওয়ের ব্যাপারে যারা দিক নির্দেশনা দিয়ে থাকে, তাদের শুধু প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ। চালকদের ফিটনেস বিহীন গাড়ি অথবা চালকদের মধ্যে যে প্রতিযোগিতা, ওভারটেকিং অথবা প্রতিযোগিতা, অথবা এরা ঠিক এদের স্বাস্থ্যগত যে ব্যাপার একটা আছে, যে ওরা কি কোনো রকম কোনো মদ্যপ অবস্থায় গাড়ি চালায় কিনা, আমরা এইগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু আমাদের মধ্যে কোনো বোধোদয় ঘটছে না। বিশেষ করে চালক যারা আছে তাদের মধ্যেই এই যাত্রীদের নিয়ে একটা খেলা, মানে একটা গেমস, একটা ব্যাড গেমস শুরু হয়েছে, যার পরিণতি আমরা দেখতে পাচ্ছি যে গতকালও সিলেটের ওসমানীনগরে এবং বাংলাদেশের বগুড়ায় 7 জন শ্রমিক যারা কাজের সন্ধানে অপেক্ষারত ছিল, তাদের উপরে বাস উঠিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে থাকলে আমরা প্রতি মুহূর্তে প্রত্যেক মানুষই আমরা কিন্তু আশঙ্কার মধ্যে, আমরা ডেঞ্জার অবস্থায়, ডেঞ্জার একটা পিরিয়ডের মধ্যে থেকে আমরা পথে বের হলেই মনে করি যে কোন সময় কোন দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। এই বিষয়ে আমার পরামর্শ যেটা, সেটা হলো যে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাত্রী যারা আছে এবং যারা চালক আছে, যারা বিআরটি এর সংশ্লিষ্ট যারা অথরিটি আছে, তাদেরকে কনসাসনেস, সচেতনতার জন্য প্রচার, দক্ষতা ট্রেনিং ইত্যাদি
দিতে হবে। এবং কঠোর শাস্তির আওতায় আনতে হবে কঠোর শাস্তির এদেরকে। এবং আইনের কিছু ফাঁকফোকর আছে, ওগুলো আইন মন্ত্রণালয় সংশোধন করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ এক চালকের হাতে একটা বাসের অসংখ্য যাত্রী জিম্মি হয়ে পড়ে, তাদেরকে কথা বলার তারা একটা আমাদের সুযোগও দেয় না যে তারা কিভাবে চালাচ্ছে, কি করছে। কোনো যাত্রী এটার অবজেকশন দিলে সে এটাকে খুব একটা তোয়াক্কা করে না। তাহলে আমরা আসলে মূলত চালকদের কাছে আমরা জিম্মি হয়ে আছি। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি। আমরা এই মৃত্যুর মিছিল আর দেখতে চাই না। মৃত্যুর মিছিল আর দেখতে চাই না। সতর্কতার দিকে আমাদেরও সচেতন হতে হবে যারা যাত্রী আমরা। মনির ভাই, এখানে প্রথম খবরটা যেটা পরিচিত, শিল্প কারখানার স্থবিরতা, বাজার হারানোর সংখ্যা, বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এখানে তীব্র গ্যাস সংকটকে প্রধান দায়ী করা হয়েছে। কিন্তু আসলে কি গ্যাস সংকটই প্রধান দায়ী, না পাশাপাশি দেশের এই অস্থিতিশীল অবস্থা তার জন্য দায়ী? ধন্যবাদ। আমি মনে করি যে শিল্প কারখানায় স্থবিরতা, বাজার হারানোর সংখ্যা, এখানে মূলত তীব্র গ্যাস সংকটের কথাটাই বলা হচ্ছে। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে অন্য কিছু জড়িত কিনা এর পিছনে, এটাও ঠিক, এটাও আংশিক থাকতে পারে, ওয়ান অফ দেম। কিন্তু মূলত তীব্র গ্যাস সংকট। আপনি জানেন যে বাংলাদেশের যে গ্যাস কারখানা ছিল, ফিল্ড গুলো ছিল, সেগুলো কিন্তু উত্তোলন ক্ষমতা, সক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার ফলে গ্যাসের যে সরবরাহ সেটা কমে যাচ্ছে। সরকারকে বাধ্য হয়ে বিদেশ থেকে গ্যাস আমদানি করতে হচ্ছে, বিশেষ করে এলএনজি আমদানি করা হচ্ছে। আরেকটা হলো যে শিল্প কারখানা এত বেশি গ্যাস চাহিদা যে আমাদের যেটা উৎপাদন এবং সরবরাহের দিকে কিন্তু একটা সমন্বয় হচ্ছে না, যার ফলে আজকে এই অবস্থা। শিল্প কারখানা যদি স্থবিরতা নেমে আসে, তাহলে আমরা সব ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং রপ্তানিমুখী যেগুলো কারখানা অন্যান্য প্রত্যেকটা জিনিসের উপর প্রভাব পড়বে। এটা এখানে দেখেন উল্লেখ করছি যে উৎপাদন কমছে 40 থেকে 70% যদি উৎপাদন কমে যায়, তো এটা 50% এর উপরে তো কমে গেল। এটা একটা খুব অশনি সংকট শিল্পের জন্য একটা, আমি মনে করি যে বাংলাদেশ এর থেকে উত্তরণের উপায় যেটা, সেটা আপনি আমি সবাই জানেন যে নতুন নতুন গ্যাস ক্ষেত্র, নতুন গ্যাস ক্ষেত্র যেটা আবিষ্কার করতে হবে, এবং বাপেক্স যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ যারা কিছু গ্যাস কিন্তু অনুসন্ধান করে চিহ্নিত করাও হয়েছে, কিন্তু এটা সময় মতো কাজে লাগানো যাচ্ছে না। এটা আপনি তো বলছেন আবিষ্কার করতে, আবিষ্কৃত হয়ে আছে। আমাদের সিলেটে এই জকিগঞ্জে নতুন একটা সন্ধান পাওয়া গেল, কিন্তু এই অবস্থায় এটা দ্রুত গতিতে কাজ চলতেছে না সেখানে। এখানেও একটা ওই বিষয় আছে যেটা টেন্ডারের বিষয়। এটা আরেকটা বিষয় আছে রাজনৈতিক, এবং আমি মনে করি যে এটা টেন্ডারের বিষয়ে কাকে কাজ দিবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে বাপেক্স আছে যারা উত্তোলন করে, তাদেরকে কাজটা দিলে আমি মনে হয় সবচেয়ে ভালো হয়। নিজস্ব দেশীয় সরকার এটা লাভবান হবে। কিন্তু আমরা সবসময় প্রতিযোগিতায় পড়ে যাই। প্রতিযোগিতা আমাদের এমন ভাবে হয় যে আমরা বিদেশি কোন কোম্পানিকে আমরা এটা দেব, সেই প্রতিযোগিতায় আমরা লেগে থাকি। এটা আরেকটা বিষয়, বিশেষ কারণ আছে, সেটা হলো যে বিদেশি কিছু চাপ থাকে। যেমন গভর্নমেন্ট সরকার যদি বিভিন্ন রকম ঋণের জন্য, আমরা তো জানেন যে দেশটা ঋণের উপরই আমাদের দেশটা মোটা আংশিক চলতেছে। সেক্ষেত্রে এডিবি বলেন বা বিশ্বব্যাংক বলেন, জাইকা বলেন, যেসব এইড আছে, যেগুলো কোম্পানি বাংলাদেশ সরকারকে বৈদেশিক ঋণ প্রদান ঋণের সাপোর্ট দিচ্ছে, ওদের মধ্যে আবার কিছু কন্ডিশন থাকে, শর্ত থাকে, টার্মস এন্ড কন্ডিশন থাকে যে আমাদেরকে গ্যাস ফিল দিতে হবে, আমাদের এই কোম্পানিকে দিতে হবে। এটাও একটা আমি মনে করি আন্তর্জাতিক একটা বাণিজ্য, এবং এখানেও একটা রাজনৈতিক বলয় কাজ করে, যার ফলে আমাদের নিজস্ব যে উত্তোলনকারী যে সংস্থা বাপেক, সেটা থেকে বঞ্চিত হয়। এই দোদুল্যমান অবস্থায় আমরা এই পিছিয়ে যাচ্ছি। আপনি যেটা বলেছেন যে গ্যাস কারখানা অনেকগুলো আমরা আবিষ্কৃত হয়ে বসে আছে, কিন্তু উত্তোলনের স্থবিরতা নেমে এসেছে। উত্তোলনের স্থবিরতা একটা বাড়ানো হবে, তাহলে এটা সমাধান ছাড়া কোনো উপায় নেই। এটাই বলবো ভাই একটা কথা, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন একটা খবর, সে ট্রাম্পের নিজস্ব আদেশ, ট্রাম্পের নির্বাহী আদেশ, জন্ম নিলেই মার্কিন নাগরিক নয়। এখানে আমরা জানি যে যে দেশে সে জন্ম সে দেশের সে নাগরিক হয়, কিন্তু এখানে জন্ম নিলেও কিন্তু তাকে মার্কিন নাগরিক হিসাবে
এই ব্যাপারে কিছু এটা এটা অবশ্য আন্তর্জাতিক তাদের ব্যাপার। মার্কিন যে পলিসি বর্তমানে চলছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়টা কালে আমরা দেখছি যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের যে দীর্ঘদিনের যুদ্ধ, সেক্ষেত্রে একটা চাপ একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সৃষ্টি করে যাচ্ছে। আমরা যেটা বলি যে বিশ্বের মডেল যদি আমেরিকাকে আমরা ধরে রাখি, তাহলে তারা এক এক সময় প্রেসিডেন্ট ট্রাম্প এক একটা ইস্যু নিয়ে আসছে বিশ্বের উপরে। যেমন অভিবাসী যারা, তাদের বিতরণের জন্য উনি অনেক চেষ্টা করেছে এর আগের টার্মে, এবং এমন কিছু কিছু বিল এনেছিল সিনেটে যেগুলো অভিবাসীদের জন্য খুবই একটা নেগেটিভ অবস্থা। আপনি জানেন আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার মানে হলো যে ওরা নিজস্ব যে জনগোষ্ঠী আছে সেগুলো কিন্তু একরকম রেসেসিভ অবস্থায় আছে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন গিয়েই কিন্তু আমেরিকাকে এস্টাবলিশ করেছে। আমেরিকাকে বলা হয় বহু মানুষের, বহু দেশের জনগণের একটা দেশ। আপনি খোঁজ নিলে যা দেখতে পাবেন, প্রেসিডেন্ট ট্রাম্পও হয়তো তার কোন এক জেনারেশনে ছিল না, মেক্সিকো অথবা আদার্স কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড থেকে এসেছে। তো উনি যেটা বলেছে যে জন্ম নিলেই মার্কিন নাগরিক নয়, মূলত এটা একটা পলিটিক্যাল ইস্যু আমি মনে করি। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প উনি পারেন এমন কিছু করতে, এমন কিছু বিল উনি বিশ্বের কাছে উনি উপস্থাপন করছেন, বিভিন্ন কারণে শুল্ক হার দিচ্ছে বিভিন্ন চাপে। এই যে অভিবাসীকে সামাল দেওয়ার জন্য এটা হয়তো একটা পলিসি হতে পারে। আমি প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু কাজ করতেছেন যেগুলো আমরা আসলে খুব একটা এটাকে সিরিয়াস মনে করি না। অনেক অনেক ধন্যবাদ। তাহলে এই খবরটা এখানেই থাকুক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। খবরে আসলে তো সেটা বাস্তবায়ন হয় না অনেক সময়। আমরা জাতীয় পত্রিকা শেষ করে আমাদের সময় আজকে এগোতে দিচ্ছে না, স্থানীয় পত্রিকার দিকে আসি। প্রিয় দর্শক, হাতে দিচ্ছে স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদ। জালালাবাদের খবরগুলো পড়ে শোনাচ্ছি। মরণ ফাঁদ, সিলেট ঢাকা মহাসড়ক, ওসমানীনগর সড়কে নিবল 9 প্রাণ। এটা একটা আগে আমরা আলোচনা করেই ফেলছি এটা অলরেডি। সৌদি, তুরস্ক, পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। সৌদি, তুরস্ক এবং পাকিস্তান 3 দেশে মিলে একটি প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। ভূ রাজনীতিতে নতুন মোড়। প্রস্তাব পাননি ডক্টর ইউনূস। বিএনপির বিবেচনায় ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনে 122 জন। হামলে আরো 3 শিশুর মৃত্যু, আক্রান্ত 1288। সেটা বাংলাদেশের খবর, টোটাল দেশের খবর 3 শিশুর মৃত্যু, আর এর মধ্যে সিলেটে হচ্ছে 2 শিশুর মৃত্যু। সিলেটে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 122, সারা বাংলাদেশে 1218। আরো খবর, এসএসসির ফল আগামী সোমবার। এই এসএসসির ফল নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে, আমি একটু শেয়ার করতে পারবো। প্রথমে বলা হলো যে 20 জুলাই, তারপরে 20 জুলাই হলো না, হলো 28 জুলাই। 28 জুলাই আসে আবার শুনলাম যে কোনো একদিন হতে পারে। তারপরে আজকে পরিশেষে জুলাই হলো না, আগস্টের 10 তারিখে প্রকাশ হচ্ছে। এইটা আপনি যেহেতু শিক্ষকতায় সারাটা জীবন কাটিয়েছেন, এই ফলাফল দিতে আজকে 3টা তারিখ কেন দিতে হলো? এটা মূলত আমার কাছেও একটা প্রশ্ন ছিল যে ফল প্রকাশের তারিখ একবার ঘোষণা করে বারংবার পিছানো হচ্ছে, এর পিছনে আমি যেটা পড়েছি, আমি যেটা জেনেছি সেটা হলো যে সংবাদপত্র মাধ্যম থেকে অথবা বিভিন্ন মাধ্যম থেকে, সেটা হলো যে ওরা আগে ডিক্লেয়ার করে দিছে সম্মিলিত যে শিক্ষা বোর্ড, বিশেষ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, ওরা এখন যেটা বলছে যে আমাদের একটা শিডিউল থাকে, এসএসসি এবং এইচএসসি রেজাল্ট প্রকাশনার একটা শিডিউল থাকে, ক্যালেন্ডার থাকে, সে অনুযায়ী ওনারা এটা চিন্তা করেছিলেন। পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন পরীক্ষকের কাছে অনেকগুলো রেজাল্ট শিট ওনারা পাননি, অথবা ওনার সমন্বয় করতে দেরি হয়ে গেছে। মূলত এই বিষয়টা আমার কাছে একটু মনে হয় যে এই যে ফলাফল যেটা পাচ্ছে না, তার জন্য কিন্তু কোনো বিহিত ব্যবস্থা নিতে হবে না? এটা নির্দিষ্ট সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে। আপনি জানেন 3টা তারিখ কখন মিস হওয়ার কথা। আপনি জানেন যে মাঝখানে একবার শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রীর ব্যাপারে বাংলাদেশের যে ছাত্র যারা ছিল, ছাত্রছাত্রীরা, তারা একটা বিশাল একটা তোপের মুখে ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী। বিশেষ করে উনি যেহেতু মন্ত্রণালয়ের প্রধান,
এই বিষয়ে একটু আনস্টেবিলিটি সৃষ্টি হয়েছিল যে শিক্ষামন্ত্রী কি করে কি করে না, ওরা এই সার্বিক বিষয় মিলে ফলটা এই বিলম্বিত ধরনের একটা হচ্ছে, ঘটনা ঘটেছে এটা বলে হতে আপনি পারে মনে করেন? আমি মনে করি। আরো খবর পড়ে শোনেন, তারপর আবার আসবো আপনার কাছে। আমরা এতদিন ইয়ে আহ, রাষ্ট্রপতিকে সরানোর পরেই নতুন রাষ্ট্রপতি নিয়ে বিশাল একটা মানে পত্রিকায় গণমাধ্যমে আসছে। শেষমেশ অনেক নাম আসার পরে এখন একটু ছোট করে আসছে, প্রস্তাব পাননি ডক্টর ইউনূস, ইউনূসের নাম এসেছিল। বিএনপির বিবেচনায় এখন দেখা যাচ্ছে ফখরুল, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির সেকেন্ড ইন কমান্ড যিনি, তাকেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করা হচ্ছে বলে রাষ্ট্রপতি নির্বাচনের একটি এখন মূল আলোচনায় চলে আসছে এটা আর কি। এখানে ডক্টর ইউনূস উনি উনি যে এটা ইয়েতে ছিলেন, একটু জোরে বলার চেষ্টা করেন। ডক্টর ইউনূসের প্রস্তাবটা মার্চ অফ দি পিপল অফ বাংলাদেশ মনে মনে ধারণা করেছিলেন যে গ্রহণযোগ্য যদি কেউ থাকে ডক্টর ইউনূসকে হয়তো ফিরিয়ে আনা হবে এই পদে। আপনার যে হেডিংস যেটা এসেছে যে প্রস্তাব পাননি ডক্টর ইউনূস, বিএনপির বিবেচনায় মহাসচিব মির্জা ফখরুল, যেটা স্থানীয় সরকার মন্ত্রী। এটা মিলন ভাই, আমি আসলে পলিটিক্যালি বিষয়টা আমাদের যদি আমরা জনগণ যদি এই জিনিসটা চিন্তা করি, তাহলে আমরা আসলে উই আর ফেড আপ। আমরা মনে করি যে পলিটিক্যাল ইস্যু গুলো, বিশেষ করে কে রাষ্ট্রপতি হবে, কে হবে, বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে, এগুলো আসলে আমরা এই বাংলাদেশের পলিটিক্যাল যে স্টেবিলিটি, এই স্টেবিলিটি না থাকাতে আমি বিশেষ করে এই বিষয়ে আমার খুব একটা যে চয়েস ইউনূস সাহেব আসলো কি ফখরুল সাহেব তাকে আসলো, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি খুব একটা ইন্টারেস্ট ফিল করি না কে আসবে। আমরা মূলত পত্রিকায় এসছে খবরটি বিশ্লেষণের জন্যই আমি ডক্টর ইউনূসের নামটা আসতেছে বারে বারে, উনি একজন সর্বগ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন আমি মনে করি, যেটা উনি 2টা বছর ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলেন প্রধান। এই বিবেচনায় বা আমি মনে করি যে ওনার আশাটা মনে হয় ঠিক ছিল, যদিও অনেক প্রশ্ন থাকে। এখন রাজনৈতিক বিবেচনায় ওনাদের যে মহাসচিব আছেন সেটা ওনাদের ব্যক্তিগত বিষয়, কারণ এখনো রাজনীতির শেষ এটাও তো একটা রাজনীতি এখন আছি। ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম, এই যে অবস্থা, দেশের অবস্থা, এদিকে গ্যাস নাই, আমাদের উৎপাদন শক্তি হচ্ছে না, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, ওটারই কিন্তু একটা এটা মনে হয় আগেও আমরা আলোচনা করেছি যে বিশেষ করে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় দাম। এই যে আপনি দেখছেন যে বাংলাদেশের যে বর্তমান ওয়েদার আছে, যেটা আবহাওয়া, সেটা হলো যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যার সৃষ্টি হচ্ছে। অজুহাতের তো বাংলাদেশে বিশেষ করে কাঁচামালের ব্যবসায়ীদের কোনো অভাব নাই। সিন্ডিকেটের মতো হয়ে যায়, আমরা মনে হয় গত সপ্তাহে ব্যাপারে আলোচনা করেছি। এ বিষয়টাও আমি মনে করি যে ঊর্ধ্বমুখী আমরা জনগণ সেটা খুব একটা আমরা এটা দুর্ভোগ পোয়াচ্ছি। যে নিত্য পণ্যের দাম আপনি দেখবেন কাঁচা বাজারে গেলে কোন সবজির দাম এভারেজ 70 টাকার নিচে নাই। তো সেক্ষেত্রে যারা ইনকাম সীমিত, আয় সীমিত, তাদের দ্বারা এইভাবে যে 3 বেলা খাওয়াটাই একটা বিরাট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারেও ওই সিন্ডিকেটের কথা আমি বলবো যে বন্যার অজুহাত, খরার অজুহাত, আমদানির অজুহাত, এইসব অজুহাত আমরা অন্ততপক্ষে এই সিন্ডিকেট যারা করছে তাদেরকে মানবিক ভাবে এগিয়ে আসার জন্য এটা ছাড়া আমাদের আর কোনো, কারণ বাংলাদেশ সরকার ওদের যে সিন্ডিকেটটা আছে, এটা বিগত সরকারকেও দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টকেও দেখেছি, বর্তমান সরকারকেও দেখছি। এই সিন্ডিকেট ভাঙা খুব কঠিন কাজ। সেই জন্য আমি মনে করি আমরা যদি জনগণের যদি আমরা সেটাই সচেতন হই এবং মানবিক দিক তারা দেখে, তাহলে হয়তো এটা ফিরে আসতে হবে, অন্যথায় আমি আর কোনো বিকল্প পথ দেখি না। আমাদের জন্য আরেকটি সংবাদও খুব ভালো সংবাদ না, এটা নতুন বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা বিনিয়োগ, এদিকে বিনিয়োগের জন্য যে ব্যাংক থেকে ঋণ নেবে সেখানেও একটা প্রতিবন্ধকতা আসছে, আর বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এখানে উল্লেখ করা হচ্ছে 33 বছরের সর্বনিম্ন হচ্ছে ঋণ প্রবৃদ্ধি। এই যে একটা সব মিলিয়ে ব্যবসায়ীদের জন্য বা দেশের জন্য বিনিয়োগ খাতটা একটু মুক্ত, এটা একটা আমাদের জন্য বিনিয়োগের জন্য একটা, আমি মনে করি যে দেশের জন্য একটা অশনি সংকেত। কারণ আমরা এই বিনিয়োগ
নতুন নতুন বিনিয়োগ থেকে যদি মুখ ফিরিয়ে নিন, তাহলে আমাদের এই ব্যবসায় যেটা আছে, শিল্প কারখানা বলেন, বিভিন্ন রকম ব্যবসা বলেন, সবই কিন্তু মুখ থুবড়ে পড়বে। এর থেকে উত্তরণের উপায় হচ্ছে যে যেসব ঘাটতি আছে, নতুন বিনিয়োগের ক্ষেত্রে যেগুলো ঘাটতি আছে, সেগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় যেগুলো ঘাটতি আছে সেগুলো যথাসম্ভব পূরণ করার ঘাটতি পূরণ করে প্রয়োজন। বিনিয়োগ ব্যবস্থাকে আরো সচল করার উদ্যোগ নিক। একটি অন্য ধরনের সংবাদ, অনেক আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। তেলিয়াপাড়া সিলেটের অর্থাৎ বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শনে বিভাগীয় কমিশনার। আসলে মুক্তিযুদ্ধ দিয়েই যেহেতু এটা একটা বিশাল ব্যাপার ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তেলিয়াপাড়ার কথাটা সেখানে দর্শনে যে ওটা দেখেছেন, এবং তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতির অমূল্য সম্পদ, এবং সেখানে চা শ্রমিকদের সাথে আলাপ আলোচনা, বিভাগীয় কমিশনার হয়েও উনি এই ধরনের কাজ এই সময় করার, আপনি কি মনে করেন? একটা খুব ভালো, আমি মনে করি যে একটা বিভাগীয় কমিশনার মহোদয় সিলেটের, উনি একটা খুবই ভালো একটা কাজ করেছেন। পরিদর্শন করে দীর্ঘদিন পর আমরা আবার তেলিয়াপাড়ার নাম শুনলাম ওনার পরিদর্শনের সুবাদে। তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে সেটা সর্ববিস্তর সবাই জানেন আর কি। এখান থেকেই মূলত বাংলাদেশের সেক্টরস কমান্ডার্সদের একটা মিটিং হয়েছিল উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমজি উসমানী সাহেবের তত্ত্বাবধানে এখানে সেক্টর কমান্ডার্স মিটিং হয়েছিল। এখান থেকেই পলিসি মেকিং হয়েছিল মুক্তিযুদ্ধ, সম্ভবত এটা এপ্রিলের প্রথমার্ধে। যেমন আমরা জানি যে 26শে মার্চ স্বাধীনতা শুরু, আমাদের দিবস, এবং সেদিন থেকে মুক্তিযুদ্ধ শুরু, যদিও এর পিছনে 25শে মার্চ কালো রাত্রির থেকেই এটা সূচনা। তো 10 দিনের মধ্যে একটা অর্গানাইজিং কমিটির মিটিং, বিশেষ করে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী সাহেবের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন সেক্টরস কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধের যারা অবদান রেখেছে কমান্ডার, তাদের একটা গোপন বৈঠক হয়েছিল তেলিয়াপাড়া। এই জন্য এটা, এবং এখানে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, সেটার স্মরণ করাতে বিভাগীয় কমিশনার এটা একটা, আমি মনে করি, অভিনন্দন পাওয়ার যোগ্য। এবং সিলেটের বিভাগীয় কমিশনার দায়িত্ব নিয়ে উনি একটা এই স্মৃতিস্তম্ভ এবং এই এলাকা পরিদর্শন করেছেন, ইতিহাসকে আবার স্মরণ করেছেন। আসলে এই যে মনে করি ডিসেম্বর আর এবং স্বাধীনতা দিবস, এই দুই দিবস কিন্তু এই ধরনের মাঝে মাঝে যদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিত্ব, প্রশাসনের নতুন প্রজন্ম আবার ওই ইতিহাসটাকে আবার বলুন ভাই, আমাদের আজকের সময় আর আমাদেরকে অবশ্যই করতে দিচ্ছে না। আর সুন্দর বিশ্লেষণ করেছেন মুক্তিযুদ্ধ কথাটা নিয়ে, এবং নতুন বিনিয়োগ নিয়ে আপনার কথাটা খুবই আমার ভালো লেগেছে। প্রিয় দর্শক, অনেক খবর নিয়েই আমরা বিশ্লেষণ শুনলাম। সময়ের অভাবে হয়তো প্রত্যেকটি খবরের বিশ্লেষণ শোনা থেকে আমরা বঞ্চিত হলাম। অন্য আর একদিন আবার আজকের অতিথিকে নিয়ে আসবো ইনশাল্লাহ, তার কাছ থেকে, ওনার কাছ থেকে আমরা ভালো বক্তব্য বিশ্লেষণ শুনবো এই প্রত্যাশা রেখে, বিশেষ করে সিলেটের ওসমানী সড়কে যাদের প্রাণ গেল 9 জন শিশু সহ, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, এবং ছোট্ট শিশু সহ যারা মারা গেছে সেই পরিবারগুলোর জন্য শোক সইতে পারে সেই সমবেদনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে একটি কথা বলতেই হচ্ছে যে আমাদের অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা করেছিলেন অনেক পাবলিকেশনের প্রতি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।